তো এবার আমরা পড়বো পলিহাইড্রামনিওসের কি মেকানিজম আর ম্যাক্রোসোমিয়ার কি মেকানিজম। তো পলিহাইড্রামনিওস যেটা এখানে যেটা আম, প্রথমে আমরা দেখি যে পলিহাইড্রামনিওসের কি মেকানিজম। তো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস হলে ব্লাড সুগার তো রেইজ হয়ে যায়, তাই না? আমরা দেখবো ব্লাড সুগার রেইজ হয়েছে এবং এই যে রেইজ ফিটাল ব্লাড সুগার যেটা সেটা ফিটাল ডায়ালিসিস করে এবং ফিটাল ডায়ালিসিস করার পর কি হয়, ফিটালস থেকে অনেক বেশি পরিমাণে ইউরিনেশন হয়, তখন পলিহাইড্রামনিওস ডেভেলপ করে। এবার ম্যাক্রোসোমিয়া এটার কি মেকানিজম। ম্যাক্রোসোমিয়া মেকানিজম আমরা প্রথমেই দেখবো যে ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া। তখন কি হবে, তার মানে মায়ের হচ্ছে ব্লাডে গ্লুকোজ অনেক বেশি, তখন কি হবে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া অফ দ্য ফিটাস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো দেখো ইনসুলিন দেখা যায় যে ইনসুলিন সিক্রেশন অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো হাইপারট্রফি ফিটাল প্যানক্রিয়াস এই যে হাই সুগারে কিভাবে রেসপন্স করে, অনেক বেশি পরিমাণে ইনসুলিন প্রোডাকশন করে। তো এই যে ইনসুলিন প্রোডাকশন করতে করতে সে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়ে যায় এবং এই যে ইনক্রিজ সিক্রেশন অফ দ্য ফিটাল ইনসুলিন যে হচ্ছে সেটা কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন করছে। আমরা জানি ইনসুলিন কি করে, কার্বোহাইড্রেট ইউটিলাইজ করে আর ফ্যাট হচ্ছে অ্যাকুমুলেশন করে বা ফ্যাট ডিপোজিশন করে। এখন ইনসুলিন লাইক কিছু গ্রোথ ফ্যাক্টর আছে সেটাও ভিটাল গ্রোথ এবং অ্যাডিপোসিটিতে ভূমিকা রাখে। এটা গেল প্রথম মেকানিজম। পরবর্তী মেকানিজম যেটা এলিভেশন অফ দ্য ম্যাটারনাল ফ্রি ফ্যাটি অ্যাসিড ইন দ্য ডায়াবেটিস, increased transfer to fetus, acceleration of triglyceride synthesis and adiposity। এখানে যেটা হচ্ছে দেখা যায় যে এই যে শুধুমাত্র গ্লুকোজ না, আমাদের যে মায়ের শরীরে যে ফ্যাটি অ্যাসিড আছে ব্লাডের, ওই ফ্যাটি অ্যাসিডও কিন্তু প্লাসেন্টা ক্রস করে এবং প্লাসেন্টা ক্রস করে সে ফিটাসে যায় এবং ফিটাস সেটাকে স্টোর করে। তখন যত বেশি স্টোর করবে ফিটাস তত বেশি হচ্ছে বিগার বেবি হবে। তো এই হচ্ছে ম্যাক্রোসোমিয়ার দুটা মেকানিজম। এবার আমরা আসি এটা কি বলেছে এখানে, hydramnios is associated with diabetes in about 30% cases। তো hydramnios-এর সাথে ডায়াবেটিস থাকে with adequate supervision the incidence of the hydramnios can be lowered। আচ্ছা, তারপরে আমরা চলে যাই effects of the pregnancy on diabetes। তো প্রেগন্যান্সি একটা ডায়াবেটোজেনিক কন্ডিশন যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, যেটা আমরা আগেই বলেছি যে প্লাসেন্টা থেকে কিছু পরিমাণ হরমোন সিক্রেশন হয় এবং সেটা ইনসুলিনের ইফেক্টকে কমিয়ে দেয়। তার কারণে হাইপারগ্লাইসেমিয়া হয়। ইনসুলিন আবার কি হয় যে প্লাসেন্টাতে অনেক পরিমাণ ইনসুলিনও দেখা যায় ডিগ্রেড হয়। তো প্লাসেন্টাতে যে এনজাইম থাকে সেই এনজাইমের নাম হচ্ছে ইনসুলিনেস এনজাইম। তাহলে প্লাসেন্টা একদিকে কিছু হরমোন প্রোডাকশন করছে যেটা ইনসুলিনের ইফেক্টকে কমাচ্ছে, পাশাপাশি প্লাসেন্টা থেকে ইনসুলিনেস এনজাইম তৈরি হচ্ছে যেটা কিনা ইনসুলিনকে ডিগ্রেড করছে। তো ডিউরিং প্রেগন্যান্সি কন্ট্রোল অফ ডায়াবেটিস ইজ মোর ডিফিকাল্ট বাই আ নাম্বার অফ ফ্যাক্টর। তো যেটা বলেছে আর্লি প্রেগন্যান্সি তে কি হয়, নজিয়া ভমিটিং হয় যেটা কিনা আমাদের হাইপোগ্লাইসেমিয়া এবং কিটোএসিডোসিস করে। সো dose of insulin adjustment is difficult due to variation in blood sugar level। তো nausea vomiting কেন হয়, আমাদের জানি ফার্স্ট ট্রাইমেস্টারে হাই হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিক লেভেল থাকায় আমাদের মর্নিং সিকনেস এবার nausea vomiting ডেভেলপ করে। তো যে ভমিটিং হলে দেখা যায় যে ইরেগুলার ফুড ইনটেক হয় এবং আনপ্রেডিক্টেবল গ্লুকোজ লেভেল থাকে, প্লাস স্কিপিং মিলের কারণে এবং তাও ইনসুলিন টেক করার কারণে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ হতে পারে। এখন ফুড ইনটেক যদি অনেক পোর হয় আর বডি ব্রেকস ফ্যাট ফর এনার্জি, তখন অনেক বেশি পরিমাণ কিটোন বডি অ্যাকুমুলেট হয় এবং কিটোঅ্যাসিডোসিস হয়। তাহলে
যখন নজিয়া ভমিটিং হবে তখন আমরা বুঝবো যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিক, অনেক বেশি পরিমাণে নজিয়া ভমিটিং হচ্ছে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। এবং হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করলে বডিতে কি হবে দেখো, গ্লুকোজ কম, তাহলে ফ্যাট ভাঙবে বডি, যদি ফ্যাট ভেঙে সে এনার্জি প্রোডাকশন করতে চায় তখন কিটোন ফর্মেশন হবে, তখন কিটোঅ্যাসিডোসিস হবে। তো এই যে ডোজ অফ ইনসুলিন অ্যাডজাস্টমেন্টটা অনেক ডিফিকাল্ট, যেহেতু ব্লাড সুগার লেভেল একটা ভ্যারিয়েশন আছে, আর্লি প্রেগনেন্সিতে হচ্ছে মর্নিং সিকনেসের কারণে ব্লাড সুগার অনেক ফ্লাকচুয়েট করে, তাই ইনসুলিন ডোজ অ্যাডজাস্টমেন্টটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। প্লাস চান্স অফ ইনফেকশন ইজ মোর অ্যান্ড ডায়াবেটিস ইজ লাইকলি টু বি আনকন্ট্রোলড। তো এই যে ইনফেকশনের চান্স, এটা হচ্ছে প্রেগনেন্সিতে কেন বেশি থাকে? প্রেগনেন্সি আমরা জানি একটা ইমিউনোসাপ্রেসড একটা স্টেজ, ইমিউনোসাপ্রেসড স্টেট। এখন ডায়াবেটিস অলরেডি হ্যাভ পোর ইমিউনিটি প্লাস হাই ব্লাড সুগার ফেভার্স ব্যাকটেরিয়ার গ্রোথ। এখন কমন ইনফেকশন যেগুলো আছে এগুলা ইউটিআই ইনফেকশন করতেছে, স্কিন ইনফেকশন করতেছে, তাহলে আমরা দেখবো যে ব্যাকটেরিয়া গ্রোথের জন্য যে সুগারটা তো হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অনেক বেশি পরিমাণ ব্লাডে, তাহলে চান্স অফ ইনফেকশন অনেক বেশি। প্লাস প্লাস ইউরিন, প্লাস আমরা দেখবো যে ইউরিনেও হচ্ছে গিয়ে গ্লুকোজটা বেশি থাকছে ব্যাকটেরিয়া গ্রোথের জন্য, তাহলে আমরা বুঝবো কি যে চান্স অফ ইনফেকশনটা বেশি। এখন inadequate nutrition and exertion of labor makes the blood sugar level unstable, so control diabetes is difficult. এখন ইনএডুকেট নিউট্রিশন কেন বলছে? এই যে তোমার প্রেগন্যান্ট ওমেন, সে হচ্ছে প্রায় কিন্তু ইরেগুলারলি খায়, তারপর হচ্ছে তার নৌজিয়া আছে, ফুড অ্যাভার্সন হতে পারে বা অ্যানোরেক্সিয়া হতে পারে। এই যে ইরেগুলার ইনটেকের কারণে তার দেখা যায় যে ইনএডুকেট নিউট্রিশন থাকে, তখন সুগার লেভেল আনস্টেবল থাকে এবং কন্ট্রোল অফ ডায়াবেটিস ডিফিকাল্ট। তাহলে আমরা কেন বললাম যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস কন্ট্রোলটা ডিফিকাল্ট? কারণ একে তো চান্স অফ ইনফেকশন আছে, আরেকটা হচ্ছে নজিয়া ভমিটিং বা মর্নিং সিকনেস আছে। তো এই যে ইনফেকশন হতে কি হচ্ছে, ইনফেকশন থেকে কিছু স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, যেমন কর্টিসল, ক্যাটেকোলামাইন, এগুলা হচ্ছে ইনসুলিনকে আরো সাপ্রেস করে দেয়, যার কারণে দেখা যায় যে হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করে। তাহলে দেখো যে ইনফেকশনের সময় কি হয়, স্ট্রেস হরমোন আসে, কর্টিসল, ক্যাটেকোলামাইন, এগুলা। আর এগুলা আসার পরে সে কি করে, আরো হচ্ছে কি করে, ইনসুলিনের যে ইফেক্ট সেটা কমিয়ে দেয়, তখন হচ্ছে গিয়ে হাইপারগ্লাইসিমিয়া ডেভেলপ করে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনএডুকেট নিউট্রিশন। আচ্ছা, আরেকটা বলেছে এক্সারশন অফ লেবার। হ্যাঁ, লেবার একটা স্ট্রেসফুল ইভেন্ট, এখানেও সেম ক্যাটাকোলামাইন এবং কর্টিসল আসে। মানে যে কোনো স্ট্রেসে আমাদের হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্সেস বেশি থাকে, কারণ সেই স্ট্রেস যে হরমোনগুলো আছে যেমন ক্যাটাকোলামাইন আর কর্টিসল, এগুলা হচ্ছে আমাদের ইনসুলিনকে অ্যান্টাগনাইজ করে, এবং এই যে ইনসুলিন হরমোনকে অ্যান্টাগনাইজ করে যার কারণে ব্লাড সুগারটা রাইজ হয়। ঠিক আছে, তাহলে দেখো এক্সারশন অফ দ্য লেবার আর ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন। আচ্ছা, ডেলিভারির পরে কি হয়? আফটার ডেলিভারি ব্লাড সুগার লেভেল ফলস র্যাপিডলি ডিউ টু অ্যাবসেন্স অফ দ্য প্লাসেন্টাল হরমোনস। আচ্ছা, women with gestational diabetes are at increased risk of developing diabetes in later life. তো এটা তো আমরা আগে পড়েছি যে আগে যদি মানে জিডিএম যদি কারো থেকে থাকে তাহলে লেটার লাইফে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। আচ্ছা, তারপরে আমরা আসি। আচ্ছা, এই যে তোমার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, তখন তো হাইপারগ্লাইসেমিয়া হয়, এবং হাইপারগ্লাইসেমিয়া হলে একটা জিনিস হয় যে এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়ামটা আছে, এই এন্ডোথেলিয়ামে ডিসফাংশন হয়। ঠিক আছে, এন্ডোথেলিয়াম ডিসফাংশন হয়, এবং তখন কি, যেহেতু ব্লাড ভেসেলে এন্ডোথেলিয়াম ডিসফাংশন হচ্ছে, তাহলে প্লাসেন্টাকে যে ব্লাড ভেসেল সাপ্লাই করছে প্লাসেন্টারও সমস্যা হচ্ছে, তোমার যে প্লাসেন্টাতে ইস্কেমিয়া হচ্ছে, তখন হচ্ছে কি ইস্কেমিয়া হচ্ছে এবং ম্যাটার্নাল ইনফ্লামেশন হচ্ছে, মেটাবলিক ইনফ্লামেশন হচ্ছে, এবং তখন ম্যাটার্নাল হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া ডেভেলপ করছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এই যে যেটা বলতেছিলাম আমরা,
কিভাবে হচ্ছে অ্যাক্লামশিয়াটা ডেভেলপ করতেছে সেটা। তো ফার্স্টে যেটা হয় আমরা একটু পড়ে আসি। একটা পেজ, আচ্ছা এই তো। তো এখানে প্রথমে যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া থাকে। কি থাকে? হাইপারগ্লাইসেমিয়া। এই হাইপারগ্লাইসেমিয়ার কারণে যেটা ম্যাটারনাল ব্লাড ভেসেলটা ড্যামেজ হয়। ব্লাড ভেসেল ড্যামেজ হলে কি হবে? এন্ডোথেলিয়ামটা লিকি হয় এবং হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন রিলিজ করে। তো এন্ডোথেলিয়ামটা ড্যামেজ হয়, মেইনলি হচ্ছে ভ্যাসোডাইলেশনটা ইম্পেয়ার হয়ে যায়। তাহলে ভ্যাসোস্পাজম হয়। ভ্যাসোডাইলেশন ইম্পেয়ার। ভ্যাসোডাইলেশন ইম্পেয়ার হলে কি হবে? ভ্যাসোস্পাজম হবে। এখন ভ্যাসোস্পাজম হলে কি হবে? হাইপারটেনশন হবে, তাই না? আচ্ছা, তারপরে এই যে ডায়াবেটিস কজ এন থিকেনিং অফ দ্য প্লাসেন্টাল ভেসেল, প্লাসেন্টাল ভেসেলও সমস্যা করে, তখন প্লাসেন্টাল ব্লাড ফ্লো কমে যায়। প্লাসেন্টাল ব্লাড ফ্লো কমে গেল। প্লাসেন্টাল ব্লাড ফ্লো যদি কমে যায় তখন প্লাসেন্টাল হাইপোক্সিয়া তৈরি হয়। এখন যদি প্লাসেন্টাল হাইপোক্সিয়া হয়, যে হাইপোক্সিক প্লাসেন্টা থেকে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক কিছু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক টক্সিন এবং টক্সিন ফ্যাক্টর কিছু রিলিজ হয়, তখন হচ্ছে এটা হচ্ছে সিস্টেমিক এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে এবং দেখা যায় যে আমাদের প্রি অ্যাক্লাম্পসিয়ার দিকে নিয়ে যায়। আচ্ছা, তো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসে আমরা জানি যে ফিটাল হাইপার ইনসুলিমিনিয়া থাকে, মানে ফিটাসে হাইপার ইনসুলিনেমিয়া থাকে, ফিটাসে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে। আর ইনসুলিন একটা সোডিয়াম রিটেনিং ইফেক্ট আছে কিডনির, ঠিক আছে? তো তখন দেখা যায় যে প্লাজমা ভলিউম বেড়ে যায় এবং সেটা হচ্ছে প্রিডিসপোজ টু দ্য হাইপারটেনশন। তাহলে এই যে হাইপারটেনশনটা হলো সেটার আমরা আরেকটা কজ পেলাম, যেটা ইনসুলিনের প্লাজমা ভলিউম রিটেনশনের একটা ইফেক্ট আছে। আচ্ছা, তারপর এবার আমরা চলে যাই আচ্ছা আরেকটা জিনিস বলো তো, ইলেকটিভ ডেলিভারি ইন্ডাকশন এই জিনিসটা কি? ইলেকটিভ মানে হচ্ছে প্ল্যান্ড, নট ইমার্জেন্সি অর নট স্পন্টেনিয়াস। তাহলে ইন্ডাকশন অফ দ্য লেবার, আমরা যদি আর্টিফিশিয়াল ইনিশিয়েশন অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন করি সেটাকে বলা থাকে ইন্ডাকশন অফ দ্য লেবার। তাহলে ইলেকটিভ মানে হচ্ছে আমরা প্ল্যান্ড ওয়েতে লেবার এর ইনজেকশন করব। ওকে, এবার আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। আমরা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ম্যানেজমেন্ট পড়ছিলাম। এখানে হিস্ট্রিতে আমরা দেখবো যে ফ্যামিলি হিস্ট্রি, এই যে রিস্ক ফ্যাক্টর গুলা সেগুলাই আমরা হচ্ছে হিস্ট্রি নিব আছে কিনা, যেগুলা পড়ে এসেছিলাম আমরা রিস্ক ফ্যাক্টর আগের ক্লাসে। তারপর আমরা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পলিইউরিয়া, পলিডিপসিয়া, ঠিক আছে, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এই তিনটা। তারপর এখানে দেখবো যে আমরা তো জানি পলিইউরিয়া কি, ইউরিনেশন বেশি হওয়া, পলিডিপসিয়া হচ্ছে বেশি বেশি হচ্ছে তোমার পিপাসা লাগছে, আর পলিফেজিয়া হচ্ছে বেশি বেশি খাচ্ছে। তারপর হচ্ছে মার্ক অবেসিটি। তো ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড অবেসিটি থাকতে পারে, এটার হাই রিস্ক ফ্যাক্টর আমরা জানি। তারপর হচ্ছে কমপ্লিকেশন থাকতে পারে কিছু, রেটিনোপ্যাথি, ভাস্কুলোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, তারপর করোনারি আর্টারি ডিজিজ। আমরা জানি যদি এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, ভাস্কুলার ড্যামেজ হয়, সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্সেস অনেক বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজের চান্সেস থাকে ডায়াবেটিসের জন্য। তারপর ফিচার অফ দ্য টক্সিমিয়া মে বি প্রেজেন্ট।
তো এটাই আমরা এতক্ষণ পড়লাম যে কিভাবে টক্সিমিয়াটা ডেভেলপ করলো। এই যে প্রি একলামসিয়া একটা টক্সিমিয়ার কন্ডিশন। আচ্ছা, তারপরে আমরা দেখলাম, এরপর আমরা চলে যাচ্ছি হলো কিছু ইনভেস্টিগেশনে। এটা একদম রুটিন ইনভেস্টিগেশন গুলাই, যেগুলো আমরা হিমোগ্লোবিন, তারপরে যেগুলো রুটিন ইনভেস্টিগেশন, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ইউরিন অ্যানেমি, আলট্রাসোনোগ্রাফি, তারপর হচ্ছে এই যে এই দুটা হচ্ছে আমাদের জিডিএম এর জন্য আমরা আলাদা করে পড়বো। fasting blood sugar and 2 hours postprandial sugar, ওজিডিটি, আর হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, আচ্ছা HbA1c যেটাকে বলা হয়ে থাকে। এবার আমরা অ্যান্টিনেটাল কেয়ারে চলে যাই। এখানে অ্যান্টিনেটাল চেকআপ নিতে হবে, যেটা হচ্ছে ইন্টার মান্থলি ইন্টারভ্যালে 20 সপ্তাহ পর্যন্ত, এবং হচ্ছে 2 উইকস ইন্টারভ্যালে হচ্ছে 34 উইক পর্যন্ত। তারপর হচ্ছে উইকলি করব। ডায়াবেটিক ডায়েট করতে হবে, ডেইলি ক্যালোরি খেতে হবে 30 থেকে 35 কিলো ক্যালোরি। ডায়েট শুড বি কন্টেন কার্বোহাইড্রেট 50%, প্রোটিন 20%, ফ্যাট 25 থেকে 30%। এখন ফ্রিকুয়েন্ট মনিটরিং এর মধ্যে রাখতে হবে ব্লাড গ্লুকোজ লেভেলকে। মনিটরিং অফ দ্য ব্লাড গ্লুকোজ বা গ্লুকোমিটারের মাধ্যমে আমাদের রাখতে হবে অ্যাকিউরেট আইডিয়া। দ্য ওমেন শুড চেক হার গ্লুকোজ লেভেল 4 টাইমস আ ডে। এটা হচ্ছে ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইচ। তো তারপর আমরা দেখবো যে ইউজ অফ ইনসুলিন। ইনসুলিন ইন্ডিকেশন কখন হবে? যখন ব্লাড সুগার লেভেল হচ্ছে বেড়ে যাবে 140-এর থেকে বেশি। A combination of intermediate acting and soluble insulin are to be given before breakfast and dinner time. ম্যাটারনাল এবং ফিটাল মনিটরিং এর রাখতে হবে। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট আমরা দেখবো women with good glycemic control and who do not require insulin, তাদের হচ্ছে গিয়ে স্পন্টেনিয়াস অনসেট অফ লেবারের জন্য অপেক্ষা করতে হবে, এবং প্রেগন্যান্সি শুড নট বি অ্যালাউড টু ওভাররান ইডিডি ইফ ফিটাল কন্ডিশন ইজ নট গুড। ওমেন রিকোয়ারিং ইনসুলিন অর উইথ কমপ্লিকেশন বা ম্যাক্রোসোমিয়া যদি থাকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে ডেলিভারি, ইলেকটিভ ডেলিভারি ইন্ডাকশন যেটা বলে প্ল্যান ডেলিভারি, এবং সিজারিয়ান সেকশন করব। 38 উইকে আমরা সিজারিয়ান সেকশন করতে পারি। আচ্ছা, আচ্ছা এবার আমরা চলে যাই গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেলের ইউনিট কিভাবে আমরা কনভার্সন করব, ঠিক আছে? ইউনিট কনভার্সনের জন্য আমরা মেইনলি হলো যেটা দেখা যায় যে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার ইজ ইকুয়াল টু 18 মিলিমোল পার লিটার। তাহলে আমি যদি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমার জাস্ট হচ্ছে 18টা ভাগ করতে হবে। আচ্ছা, তারপর আসি ইন্ডিকেশন অফ দ্য ইন্ডাকশন অফ দ্য লেবার ইন গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিক ওমেন কন্ট্রোল অন ইনসুলিন, তাদের জন্য আমি হচ্ছে ইন্ডাকশন করব, আর উমেন উইথ ভাস্কুলার কমপ্লিকেশন তাদের জন্য হচ্ছে ইন্ডাকশন অফ দ্য লেবার করতে হবে। ইন্ডিকেশন অফ দ্য সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশন কখন করব? যখন অনেক বড় বেবি হয়, যখন কমপ্লিকেশন থাকে, এবং ফিটাল কম্প্রোমাইজ অ্যাজ অবজার্ভড ইন অ্যান্টিপার্টাম ফিটাল মনিটরিং, মানে ফিটাসে কোনো সমস্যা থাকে, প্রাইমারি গ্র্যাভিটি অনেক এল্ডারলি হয়, মানে দেখা যায় যে তার এই মায়ের অনেক বয়স বেশি, প্লাস এটা তার প্রথম বাচ্চা। মাল্টি গ্র্যাভিটি উইথ ব্যাড অবস্টেরিক হিস্টোরি, তো তার আগেও বাচ্চা আছে বাট তার অবস্টেরিক হিস্ট্রি ভালো না, অবস্টেরিক কমপ্লিকেশন থাকে, বিরাক্লামশিয়া, পলিহাইড্রাম নিওস, ম্যাল প্রেজেন্টেশন, এগুলা। তাহলে কোনো কমপ্লিকেশন থাকলে মার এবং বাচ্চা, সেক্ষেত্রে আমরা এরকম করব। কেয়ার অফ দ্য ডায়াবেটিক মাদার ইন পিপিরিয়াম, দ্য প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমরা জানি ডায়াবেটিস হলে হচ্ছে ইনফেকশনের চান্সেস অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর ইনসুলিন রিকোয়ারমেন্ট আর সিগনিফিক্যান্টলি লোয়ার আফটার ডেলিভারি। তো fresh blood glucose level is to be measured after 24 hours of delivery for proper adjustment of the dose of the insulin.
ডেলিভারি 24 ঘন্টার মধ্যে আমাদের হচ্ছে ফ্রেশ ব্লাড গ্লুকোজ লেভেল চেক করতে হবে, ব্রেস্ট ফিডিং করাইতে হবে, কন্ট্রাসেপটিক হচ্ছে দিতে হবে। তো নো কন্ট্রাইন্ডিকেশন ফর হরমোনাল কন্ট্রাসেপটিক পেশেন্ট উইথ জিডিএম। আচ্ছা, তো আমরা দেখবো যে নিয়ারলি 50% ওমেন ইন জিডিএম উইল ডেভেলপ ওভার ডায়াবেটিস। ওভার ডায়াবেটিস জিনিসটা কি? ওভার ডায়াবেটিস হচ্ছে ওভার ডায়াবেটিস জিনিসটা হচ্ছে আমরা যদি দেখি যে পেশেন্ট উইথ সিমটমস অফ দ্য ডায়াবেটিস, পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড হচ্ছে ওয়েট লস অ্যান্ড র্যান্ডম প্লাজমা গ্লুকোজ লেভেল 200 মিলিগ্রাম পার ডেসিলিটার এর থেকে হচ্ছে বেশি, তাকে বলা তাকে ওভার ডিজিজ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বললাম যে 50% women with GDM develop over diabetes। তো প্রেগন্যান্সি একটা স্ট্রেস টেস্ট ফর বিটা সেল। জিডিএম হচ্ছে এক্সপোজ করে আন্ডারলাইং ইনসুলিন রেজিস্ট্যান্ট গ্যাস্ট্রোজেনাল ডায়াবেটিস মেলিটাসের মাধ্যমে আমরা বুঝবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স তার কতখানি, এবং বিটা সেল রিজার্ভ, লিমিটেড বিটা সেল রিজার্ভ। আফটার প্রেগন্যান্সি দ্য সেম প্যাথোফিজিওলজি প্রোগ্রেস, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইন মেনলি। তো women with fasting hyperglycemia have worse prognosis for type 2 diabetes mellitus and cardiovascular disease। রিকারেন্স রিস্ক আছে 50% এর থেকেও বেশি। ওভার ডায়াবেটিসে আসে মানে এখানে হচ্ছে গিয়ে সিমটম শো অসমোটিক ডাইউরেসিস অ্যান্ড ক্যাটাবলিজম ফ্রম সাস্টেন হাইপারগ্লাইসেমিয়া। অনেকদিন ধরে হাইপারগ্লাইসেমিয়া থাকে, সিমটম একটা সিমটম থাকবে। আর যে র্যান্ডম ভ্যালু ইজ হাই এনাফ টু বি ডায়াগনস্টিক রিগার্ডলেস অফ লাস্ট মিল, বিকজ ট্রু প্যাথোলজিক্যাল হাইপারগ্লাইসেমিয়া যেটা সেটা হচ্ছে গিয়ে পোস্ট মিলে একটা ভ্যারিয়েশনকে খুব একটা মানে ওভারওয়েলম করে। তাহলে আমরা সিমটমসও পাবো এবং র্যান্ডম প্লাজমা গ্লুকোজ লেভেল পাবো, যেটা হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেশি হবে। এবার আমরা ফিটাল মনিটরিং এ চলে যাই। ফিটাল মনিটরিং আমরা কি দেখবো? ফিটাস হচ্ছে বেডসাইড সাইন অফ দ্য ফিটাস ওয়েলবিং, যেটা হচ্ছে ফিটাল মুভমেন্ট, হাইট, সাইজ, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য লিকার কতখানি আছে। অ্যামাউন্ট অফ দ্য লিকার মানে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে পলিহাইড্রাম নিওস অথবা হচ্ছে অলিগোহাইড্রাম নিওস ডেভেলপ করেছে কিনা। ফিটাল কিক দেখবো। আর ওটা হচ্ছে গিয়ে এনএসটি চেকস হার্ট রেট রিঅ্যাক্টিভিটি টু অ্যাসিওর অক্সিজেন। আর বিপিপি ব্রেথিং মুভমেন্ট টোন, এগুলো আমরা দেখি। আচ্ছা, তারপর নন স্ট্রেস টেস্ট আছে কিছু। নন স্ট্রেস টেস্টে কি বলছে যে তোমার নন স্ট্রেস টেস্টে আমরা হচ্ছে হার্ট রেট অ্যাক্টিভিটি দেখি, আর বায়োফিজিক্যাল প্রোফাইলে দেখি হচ্ছে ব্রেথিং মুভমেন্ট, এগুলা। তো ম্যাটারনাল মনিটরিং এ আমরা দেখবো যে হচ্ছে কি ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস, লেগ সোয়েলিং, হেডেক, ইনসোমনিয়া এগুলো আছে নাকি। তো মানে আমরা ইউরিনারি প্রবলেম দেখবো, কারণ হচ্ছে ইউটিআই আছে কিনা, ক্যান্ডিডিয়াসিস আছে কিনা। হাই গ্লুকোজ সিক্রেশনে ক্যান্ডিডিয়াসিস থ্রাইভ করে। আর সোয়েলিং আর হেডেক হচ্ছে গিয়ে আমরা প্রি অ্যাক্লামশিয়ার একটা প্রি অ্যাক্লামশিয়ার দিকে যাচ্ছে আর কি ব্যাপারটা। আর ইনসোমনিয়া থাকলে আমরা বুঝবো যে নকচুরিয়ার কারণে তার হচ্ছে হাইপারগ্লাইসেমিয়াটা, নকচুরিয়া ফ্রম হাইপারগ্লাইসেমিয়া আর অ্যাংজাইটি, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার জিডিএম একটু সমস্যা হতে পারে, মানে সুগারের লেভেলের সমস্যা আছে। ডেইলি বিপি, উইকলি ওয়েট, তারপর হচ্ছে ইডিমা চেক, ডেইলি 2 আওয়ার পোস্ট প্রান্ডিয়ান ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করতে হবে। বিপি আর ইডিমাতে আমরা দেখবো যে আর্লি ডিটেকশন করতে পারি প্রি অ্যাক্লামশিয়ার। ওয়েটে আমরা কি দেখবো? ওয়েটে হচ্ছে এক্সেসিভ গেইন হবে ওয়েট, ইনসুলিন রেজিস্ট্যান্সের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে সেখান থেকে। আর ইনঅ্যাডিকুয়েট গেইন হলে আমরা দেখবো যে পোর নিউট্রিশন হবে। এই তো এবার আমরা গ্লাইকোসিউরিয়াতে চলে যাই। প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য ইনসুলিন ইজ কল্ড গ্লাইকোসিউরিয়া। এখন নর্মালি ইউরিন তো হচ্ছে গিয়ে ডাজ নট কন্টেন গ্লুকোজ বিকজ কিডনি রিঅ্যাবসর্ব ইট ব্যাক ইনটু দ্য ব্লাড। তো এখন নর্মালি ইউরিনে তো গ্লুকোজ থাকে না, কারণ হচ্ছে দেখা যায় যে কিডনি সেটা রিঅ্যাবসর্ব করে। বাট গ্লুকোজ যখন হচ্ছে ইউরিনে অ্যাপিয়ার করে, তার মানে হচ্ছে ব্লাড সুগার অনেক বেশি হাই,
or the kidney ability to reabsorb is reduced. কিডনি হচ্ছে রিঅ্যাবজর্বই করতে পারতেছে না, তার কারণে এটা হচ্ছে গ্লুকোজটা ইউরিনে চলে আসছে। তো এটা কি কি কারণে হতে পারে? রেনাল গ্লাইকোসিউরিয়া হতে পারে। দেখা যায় যে প্রেগন্যান্সিতে কিডনি ব্লাড ফ্লো ফিল্ট্রেশনটা হচ্ছে ইনক্রিজ হয়ে যায়, যেহেতু আমরা পড়ছি যে পেলভিক অর্গানে তো কনজেশন থাকে, হ্যাঁ, তো তখন হচ্ছে কিডনি ব্লাড ফ্লো তো বেড়ে যায়, ফিল্ট্রেশনও বেড়ে যায়। তো এটার কারণে দেখা যায় রেনাল থ্রেশহোল্ড যেটা সেটা লোয়ার হয়ে যায়। This lowers the renal threshold, the blood sugar level at which kidney starts leaking glucose. এই renal thresholdটা কমে যায়। সো ব্লাড সুগার নর্মাল থাকলেও গ্লুকোজ হচ্ছে ইউরিন দিয়ে স্পিল করতে পারে, এটাকে বলতে রেনাল গ্লাইকোসিউরিয়া। তারপর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ডিউরিং প্রেগন্যান্সি। তো সাম প্রেগনেন্ট ওমেন গ্লুকোজ হচ্ছে কি ভালো মতো হ্যান্ডেল করতে পারে না। দেয়ার ব্লাড সুগার মে রাইজ স্লাইটলি মোর দ্যান নর্মাল আফটার মিল। তাহলে দিস কজেস গ্লুকোজ টু স্পিল into urine, a warning sign for possible diabetes. তাহলে some pregnant women cannot handle glucose load properly, তাদের হচ্ছে impaired glucose tolerance develop করে। তারপর gestational diabetes বা হচ্ছে গিয়ে যেটা বললো যেটা আমরা এতক্ষণ পড়লাম। আর ল্যাকটোসিউরিয়া, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় ল্যাকটোজ ক্যান সামটাইমস এক্সার্টেড ক্যান সামটাইমস বি এক্সার্টেড ইন ইউরিন। তো এটাও হচ্ছে দেখা যায় যে আমরা দেখতে পারবো যে পজিটিভ ইউরিন সুগার টেস্ট এখানে। তো এটা এগুলো হার্মফুল না, মানে ল্যাকটোসিউরিয়া হার্মফুল না, বাট এটা হচ্ছে দেখা যায় যে ডায়াগনোসিসকে কনফিউজ করে দিতে পারে, যেহেতু এখানেও আমি গ্লুকোজ পাচ্ছি, ল্যাকটোজ পাচ্ছি, সরি গ্লুকোজ না কার্বোহাইড্রেট পাচ্ছি মানে ল্যাকটোজ। আচ্ছা, তো গ্লাইকোসিউরিয়ার কি ইম্পর্টেন্স আছে প্রেগন্যান্সিতে? Glycosuria in pregnancy does not always mean diabetes. It may occur in pregnancy without diabetes because of decreased renal threshold, increased absorption of the glucose from the gastrointestinal tract, and delayed glycogenesis. তো গ্লাইকোসিউরিয়া মানে ইউরিনে গ্লুকোজ সেটা কি কি কারণে হতে পারে? শুধু ডায়াবেটিসের জন্য না, আমরা তো দেখলাম যে রেনাল থ্রেশহোল্ড কমে গেল বা জিআইটি থেকে যে বেশি পরিমাণে গ্লুকোজ অ্যাবজর্ব হচ্ছে, অথবা গ্লাইকোজেনেসিসটা হচ্ছে গিয়ে ডিলে হচ্ছে। তো এই যে গ্লুকোজটা হচ্ছে presence of glucose is more common in overnight fasting urine, which is reduced to some extent if second fasting morning specimen of the urine is tested for glucose. আচ্ছা, এখন যদি আমাদের হচ্ছে গ্লাইকোসিডিয়া আমরা পাই, তাহলে এটা ইন্ডিকেশন অফ দ্য জিটিটি, গ্লুকোজ টলারেন্স টেস্ট। আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট ইজিলি দিতে চাই না, যখন হচ্ছে আমি গ্লাইকোসিডিয়া পাবো তখন দিব। গ্লাইকোসিডিয়া যখন প্রেগনেন্সিতে থাকে তখন glycosuria occurring once in pregnancy with positive family history of diabetes or past history of having big baby, তখন আমরা হচ্ছে জিডিটি করে দেখি, কারণ আমরা গ্লুকোজ লো ইজিলি দিতে চাই না। তো গ্লাইকোসিড অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসিটোন ইন ইউরিন, ইট ইট ইন্ডিকেটস ডায়াবেটিস। তো গ্লাইকোসিডের সাথে যদি অ্যাসিটোন থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ডায়াবেটিস। তো আমরা জিডিটি কেন করি? তো ইউরিন সুগার টেস্ট ইজ জিডিটি হচ্ছে গিয়ে ডান ইন প্রেগনেন্সি। ইউরিন সুগার টেস্ট ইজ নট রিলায়েবল। তো গ্লাইকোসিউরিয়া অ্যাপিয়ার করতে পারে বিকজ অফ নর্মাল কিডনি চেঞ্জেস ইন প্রেগনেন্সি, যেমন রেনাল গ্লাইকোসিউরিয়া। সো ফাইন্ডিং সুগার ইন ইউরিন ডাজ নট অলওয়েজ মিন ডায়াবেটিস। তো দ্যাটস ওয়াই উই নিড মোর অ্যাকিউরেট টেস্ট, সেটা হচ্ছে জিডিটি, টু কনফার্ম অর রুল আউট জিডিএম। ঠিক আছে? গ্যাস্ট্রোজেনাল ডায়াবেটিস ইজ কমন অ্যান্ড ডেঞ্জারাস ইফ মিসড। সো জিডিটি চেক করে আমরা হচ্ছে কি হ্যান্ডেল করতে পারি। তো যদি মাদারটা ডায়াবেটিকও না হয়, তাহলে গ্লুকোজ টলারেন্স টেস্ট করে আমরা বর্ডারলাইন সুগার হ্যান্ডলিং বা ওয়ার্নিং সাইনগুলো পাইতে পারি। প্লাস এটা হচ্ছে পার্ট অফ স্ক্রিনিং ইন প্রেগনেন্ট ওমেন। তাহলে আমি সামারি যদি বলি যে গ্লুকোজ টলারেন্স টেস্ট ইজ ডান বিকজ ইউরিন সুগার ইজ আনরিলায়েবল। তো GT is a gold standard to detect gestational diabetes mellitus or impaired blood sugar tolerance, ensuring mother and baby safety. Thank you very much.